নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিকাশ দর হত্যাকারীদের আইএসআইএসের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল বলে মন্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠীর। বদরপুর দুর্গের রক্ষণাবেক্ষণের নতুন উদ্যোগ, পৌরসভার হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি। কোমরে সন্তান বেঁধে বরাক নদীতে ঝাঁপ, অবশেষে কাচারের গণির গ্রামে উদ্ধার মা ও শিশুর মৃতদেহ। বিকাশ দর হত্যাকাণ্ডে জড়িতদের শরীয়ত আইন অনুযায়ী শাস্তির দাবি তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায়ের। মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকিকারীর পাকিস্তান ও আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের। শ্রীভূমির বিভিন্ন মন্দিরে উৎসাহ উদ্দীপনায় মনসা পূজার আয়োজন। বিকাশ দর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জেলা বিজেপির। মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। থাইল্যান্ডে রৌপ্য পদক জয়, শ্রীভূমিতে উষ্ণ সংবর্ধনা জাহিন আহমেদকে। 5 মাস পূর্বে 20 লক্ষ টাকা বরাদ্দ হলেও 1 ইঞ্চিও হয়নি কাজ, প্রশ্নের মুখে প্রকল্পের টাকা। কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মন্তব্যে ক্ষুব্ধ শ্রীভূমি জেলা বিজেপি। হাফিজ রশিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র প্রদান জেলা পরিষদের সদস্যদের। হত্যাকারীরা আইএসআইএসের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল বলে মন্তব্য জেলা পরিষদের চেয়ারপারসন অনিল কুমার ত্রিপাঠী। হত্যার ধরনকে আইএসআইএস জঙ্গি সংগঠনের বর্বরতার সাথে তুলনা করে অনিল কুমার ত্রিপাঠী। হত্যাকারীরা প্রথমে হাত কেটে তারপর গলা কেটে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে, যা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিরল। एक हाफिज रशीद चौधरी हैं, सीजनल, जिसको कि हम लोग सीजनल पर्सन बोलते हैं। जब इलेक्शन आएगा, इलेक्शन के आसपास जो है इनको दिखाई, ये श्रीभूमि जिला में जो है दिखाई देना पड़ते हैं। और ये दूसरों को कम्युनल जो बोल रहे हैं, इनसे बड़ा कम्युनल कोई नहीं है। ये हमारे आदरणीय मंत्री श्री कृष्णेंदु पाल जी के बारे में जो इन्होंने कुवक्तव्य दिया है वो बहुत ही निंदनीय है। विकास धर को जिस हिसाब से मारा गया है, पहले उनके हाथ को काटा गया, धीरे धीरे हाथ को काटते हुए इसके बाद गले को जैसे वो हलाल किया जाता है, गला को जो है हलाल करके जो है उतारा गया है। जैसे कि सीरिया में आईएस के उग्रपंथी जैसा जो है घटना करते हैं। आशा है कि ये नॉर्थ ईस्ट में पहला ऐसा मर्डर है। ऐसा मर्डर आज तक हम भी नहीं सुने हैं। आशा है कि यहाँ पे जितने लोग हैं नहीं सुने हैं न देखे हैं। इनका जिहादी सोच है और मैं तो सरकार से ये आग्रह करना चाहता हूँ कि इनके ऊपर इंक्वायरी किया जाए, क्योंकि हमें संदेह लग रहा है कि इस मर्डर केस में कहीं न कहीं जो है हाफिज रशीद चौधरी भी लिप्त हैं। इसलिए मैं सरकार से ये आग्रह करता हूँ कि इनके ऊपर भी इंक्वायरी बैठाया जाए। हम लोग आज मेमोरेंडम जो है असम के यशस्वी मुख्यमंत्री डॉक्टर हेमंतो बिस्व शर्मा जी को दे रहे हैं, इसी विषय में कि हाफिज रशीद चौधरी जैसा कठमुल्ला का जो है इंक्वायरी किया जाए और ये क्या है, इनका हकीकत जो है पूरे देश के सामने लाया जाए। वो जगह जो है फॉरेस्ट का जगह है और ये जो हमारा जो बूथ प्रेसिडेंट स्वर्गीय विकास धर, यह जो है आजीवन एकल विद्यालय से भी संबंधित हैं, रिलेटेड हैं। और यह जो है ख़ास तौर से जो है एसटी एरिया में जो है यह एकल विद्यालय के विस्तार में जो है काम कर रहे हैं। आप लोग को तो ये जानकारी है कि हमारे साइड में जो है एसटी समाज के लोग बहुत ही दुर्बल हैं और गरीब भी हैं। इन लोगों को कैसे आगे बढ़ाया जाए, उस हिसाब से जो है उनके विकास में जो है दिन रात काम करते थे। एसटी के लोगों को ये समझाया करते थे कि भाई आप लोग ऐसे चलो समाज में हैं, मतलब एसटी समाज का विकास के लिए काम कर रहे थे। यही इन लोगों के बांग्लादेशियों के नज़र में खटका है। ये सब बांग्लादेशी हैं सब, और सब ये जो है आईएस से ट्रेंड हैं सब। इन लोगों को इस देश से भगाना बहुत ज़रूरी है, क्योंकि वहाँ का लोकल मुस्लिम जो है इस विषय में इन्वॉल्व नहीं है। ये जितने हैं सब बहिरागत है, जो भी घटना किया है सब बहिरागत किया है। বদরপুর দুর্গের রক্ষণাবেক্ষণের নতুন উদ্যোগ, পৌরসভার হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি। বদরপুরের ঐতিহ্যবাহী বদরপুর দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব
বদরপুর পৌরসভার হাতে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লেখা একটি চিঠি মঙ্গলবার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে তুলে দেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। চিঠি হস্তান্তরের পর বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ বলেন, বদরপুর দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বদরপুর পৌরসভার হাতে গেলে ঐতিহাসিক স্থাপনাটির আরও ভালোভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। এর মাধ্যমে দুর্গটির ঐতিহ্য ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন বিধায়ক আরও জানান, মালুয়া থেকে করিমগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ওই সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি। ডিস্ট্রিক্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীলৈ ধন্যবাদ জনাইছোঁ, কিন্তু মোৰ এটা ভয়ংকৰ অৱস্থা হৈছে। কাঠিগড়া কনষ্টিটুৱেঞ্চি যদি ক'ব লগা হয়, যদি বদৰপুৰখন শ্ৰীভূমিৰ লগত, পাঁচগাম টু চালচাপৰা আকৌ হেৰিয়াৰ লগত, হাইলাকান্দিৰ লগত, মোৰ তিনিটা ডিচিৰ লগত আমাৰ যাব লগা হৈছে। আৰু যে কেইদিনমান আগতে হাইলাকান্দি ডিচিৰ লগত কথা পাতিছোঁ, আজি শ্ৰীভূমিৰ ডিচিৰ লগত কিবা আলোচনা কৰিবলৈ আহিছোঁ। আৰু কাছাৰৰ ডিচিৰ লগততো যাবই লগা হৈছে, মেজৰ অপাৰেশ্যন কাছাৰৰ ডিচিৰ লগত আছে। সেইটো কাৰণে মোৰ পূৰা বৰাকবেলিৰ তিনিটা ডিচিৰ লগত কোৰ্ডিনেশ্যন কৰিব লগা হৈছে। আৰু কাৰণ ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত কেতিয়াবা চি এম ছাৰে শ্ৰীভূমিৰ ডিচি লৈ লিখে, আৰু তো কাছাৰ নহয় বস্তুটো। চ' ডেট এইটো কাৰণে আহিলোঁ। আৰু মই ভাবোঁ যে আজি এই ডিষ্ট্ৰিক্ট হোৱাৰ কাৰণে আমাৰ যিটো এটা সমস্যা যিটো আছে, দীৰ্ঘদিনীয়া সমস্যা যিটো আছে, এই দীৰ্ঘদিনীয়া সমস্যাখিনি সলভ হ'ব। আৰু বিশেষকৈ আজি কাঠিগড়াৰ মানুহ কাছাৰ সদৰলৈ, মানে শিলচাৰ সদৰ অফিচলৈ যাবলৈ লগা হয় যদি, তেনেহ'লে বহুত প্ৰব্লেম হয়। প্ৰায় 2-3 ঘণ্টা লাগে, একদম ভিতৰৰ পৰা আহিলে 3 ঘণ্টা লাগে। তাৰ কাৰণে বহুতখিনি প্ৰব্লেম সলভ হৈছে। মই ভাবোঁ আগন্তুক দিন যাতে এটা ভাল পৰিৱেশ সৃষ্টি হয়। আমাৰ টেণ্ডাৰ হৈছে মালুৱা টু শ্ৰীভূমি টাউনলৈ, তাতে টেণ্ডাৰ হেৰি হৈছে, টেণ্ডাৰ হেৰি কৰা হৈছে। আৰু এৱাৰ্ড হ'ব, কামবিলাক হ'ব। মানুহ ভুক্তভোগী হৈ আছে, মানুহ কিছুমান প্ৰব্লেম হৈ আছে। বিশেষকৈ আজি আমাৰ উদ্দেশ্যটো হৈছে আৰু যে মাননীয় মুখ্যমন্ত্ৰী এখন চিঠি দিছিলে, আৰু এই যে বদৰপুৰ ফ'ৰ্ট যিখন, এই ফ'ৰ্টখন যাতে লুক আফটাৰ মিউনিচিপালিটি কৰে, নহ'লে ৰাতি এণ্টি ছ'চিয়েল মানুহবিলাক সোমাই যায়, তাতে এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰে, ভাবিব নোৱাৰা পৰিৱেশ সৃষ্টি কৰে। আৰু সেইটো কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ মই অনুৰোধ জনাইছোঁ যে বদৰপুৰ ফ'ৰ্টখন যাতে আমাৰ বদৰপুৰ মিউনিচিপালিটি যাতে এখন যাতে পৰিচালনা কৰিব পাৰে, এখন যাতে লুক আফটাৰ কৰিব পাৰে। একাৰ্ডিংলি মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীভূমি ডিচি লৈ পত্ৰখন দিছে আৰু এণ্ডৰ্ছমেণ্ট কৰি দিছে। তাৰ কাৰণে দেখা কৰিবলৈ আহিলোঁ আৰু যে আগন্তুক দিন কেনেকুৱা এই ফ'ৰ্টখনৰ হিষ্ট্ৰীখন আপোনালোকে দেখিছে যে কি হিষ্ট্ৰীটো কি আছে। আৰু ৰাজা গোবিন্দ সিং তেওঁ নিৰ্মাণ কৰিছিলে। তো এই হিষ্ট্ৰীখিনি আমি পালোঁ। তো আমিতো বিধানসভাতে কৈছোঁ, আৰু বিধানসভাৰ কথাখিনি কৈছোঁ। আৰু আজিৰ দিনত আমি বিচাৰিছোঁ যে এটা গাৰ্জিয়ান এটা লাগে, এনে পৰি থাকিলে নহ'ব। আৰু শিলচরের অন্নপূর্ণা ঘাট সেতু থেকে নিজের 4 বছরের সন্তানকে কোমরে বেঁধে বরাক নদীতে ঝাঁপ দেওয়া মহিলার মৃতদেহ অবশেষে উদ্ধার হয়েছে। মহিলার কোমরে বাঁধা অবস্থাতেই উদ্ধার করা হয়েছে 4 বছরের শিশুটির মৃতদেহ। কাছাড়ের কাঠিগড়া এলাকার গণিগ্রামের নিকটবর্তী বরাক নদী থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার শিলচরের বরদুৎপাতিল এলাকার দিয়াকুড়া নামে ওই মহিলা নিজের 4 বছরের সন্তানকে কোমরে বেঁধে অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা যায়। ঘটনার পরই এসডিআরএফ নদীতে ব্যাপক তল্লাশি অভিযান চালালেও তখন মা ও শিশুর কোনো সন্ধান মেলেনি। অবশেষে ঘটনার প্রায় 4 দিন পর গণিগ্রামের কাছে স্থানীয় লোকজন নদীতে মহিলার মৃতদেহ দেখতে পান। মৃতদেহটির কোমরে শিশুটিকে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা এসএসজি গ্রুপের যেতে লাগাতে বেটিটা যেটা হাল মারছে, এসএসজি গ্রুপের প্রেসিডেন্ট তারা ব্যাংকে যেতে লাগে। ব্যাংকে গেছে, ব্যাংকের কাজ শেষ করিয়া তাই কইছে যে আমি যাই গিয়া, আমার একটা কাজ আছে। ওই বাইরে যা তারার আগে দুইটা বেটিরে ছাড়িয়া হে আগে বাইরে আইয়া এখানে ঘটনা ঘটে অন্নপূর্ণা ব্রিজ। আচ্ছা, শুক্রবারে 4:30টার সময়। ছোট দুধপাতিল বাগান বাচ্চা নাই, এক ছেলে পাওয়া গেছে। এটা গণির গ্রাম। ঠিক আছে, খবর দেওয়া
আমি মনে করি যে শরীয়ত আইনের একটা বিধান এখানে আনা দরকার, এবং সেই বিধানে আমরা দেখেছি চুরি করলে হাত কাটা হয়, পা কাটা হয়, এইভাবে ঢিল মেরে মারা হয়। এইভাবে বিচার ব্যবস্থা এখন কিছুটা পরিবর্তনের সময় এসেছে। বিজেপি নেতা বিকাশ দর হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানালেন তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায়। মঙ্গলবার বিকাশ দরের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এদিন পরিমল রায় বলেন, সমাজবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে প্রচলিত আইন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা খুব জরুরি। তার মতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে শরীয়ত আইন অনুযায়ী কঠোর শাস্তির বিধান কার্যকর করার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং অপরাধ প্রবণতা কমবে। বিকাশ দর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। খুবই মর্মাহত। বিকাশ দর একজন সমাজসেবী ছিলেন। তিনি বিশেষ কোনো রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মীও ছিলেন, সেটা ওনার অধিকার। যে যার মতে তার দল পছন্দ করে তার কাজ করবে, কিন্তু তার ঊর্ধ্বে হলো মানবতা। মানবতার ধ্বংস হয়েছে এবং সেই তাগিদে আমরা এখানে এসেছি। প্রত্যন্ত এই গ্রামে, মামরা গ্রামে এসে যে পরিস্থিতি দেখলাম, প্রশাসন ব্যবস্থায় সবকিছু শান্তি এখানে আসতে পারবে না। শান্তিটা আসবে সব সম্প্রদায়ের মানুষকে, যারা ভালো মানুষ আছে তাদেরকে সম্মুখে আনতে হবে, এনে একটা শান্তির পরিবেশ এখানে তৈরি করতে হবে। মানুষের সমস্যা হলে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে সেই মানুষটাকে এভাবে নির্মমভাবে কাটা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা হিংস্র জানোয়াররা এইভাবে করতে পারে, এবং এই হিংস্র জানোয়ারদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সমাজে মানুষরাই থাকবে। হিংস্র জানোয়ারদের জন্য ওয়াইল্ড লাইফ আছে, ফরেস্ট ল্যান্ড আছে, সেখানে থাকবে তারা। এখানে থাকতে পারে না, মানুষের সমাজে তারা থাকতে পারে না। তাই কঠোর থেকে কঠোরতম শাস্তি কি হতে পারে? ফাঁসি হতে পারে। কিন্তু এই ফাঁসিটাও আমরা মনে করি না এটার একমাত্র সলিউশন। এদেরকে বিকাশ দর যেভাবে কষ্ট পেয়ে মারা গেছে, সেইভাবে কষ্ট দিয়ে কোনো যদি আইনি ব্যবস্থা থাকে সেটা করা উচিত। এবং এটার জন্য আমি মনে করি যে শরীয়ত আইনের একটা বিধান এখানে আনা দরকার, এবং সেই বিধানে আমরা দেখেছি চুরি করলে হাত কাটা হয়, পা কাটা হয়, এইভাবে ঢিল মেরে মারা হয়। এইভাবে বিচার ব্যবস্থা এখন কিছুটা পরিবর্তনের সময় এসেছে। না হলে সমাজে যেভাবে ক্রাইম বাড়ছে, একদিকে রেপ করে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, ট্যাঙ্কির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, নাবালিকাকে টেনে ধর্ষণ করা হচ্ছে, অন্যদিকে যেখানে যে পারছে তাকে কেটে মেরে ফেলছে। এই যে অরাজকতা, যেটা এই অরাজকতাকে কন্ট্রোল করার জন্য আইনি ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। এছাড়া কোনো উপায় নেই। এবং দৃষ্টান্তমূলক শাস্তি পেলে, খুব তাড়াতাড়ি পেলে কি হবে, সমাজে একটা শান্তি ফিরে আসবে, যে না এটা করলে এই ঘটনা ঘটে, এটা করলে এই শাস্তি হয়। এ ধরনের একটা ব্যবস্থায় আমাদেরকে আসতে হবে। এখন শুধু বিচারের পালা। বিচারটা এমনভাবে হওয়া উচিত যাতে সমস্ত জনসাধারণ, আবাল বৃত্ত বনিতা যারা আছেন, যে সম্প্রদায়ে আছেন, সবাই মানুষ যারা আছেন, তারা যাতে এই বিচার ব্যবস্থা দেখে শান্তি পায়। এবং এই জন্য একটা ফাস্ট ট্র্যাক কোর্টের দরকার আছে। কারণ আমাদের বিচার ব্যবস্থা 15 ইংরাজি 12 ইংরাজিতে কেস করলে 26 ইংরাজিতেও এটার ফল বেরোয় না। কারণ বিচার এমনভাবে কেস জমে আছে যে বিচারকরা কেস করে কেস সমাধান করতে পারছেন না। সেই জন্য এইসব ঘটনাতে, রেপ কেস, মার্ডার কেস, এইসব ঘটনাতে অন্ততপক্ষে ফাস্ট ট্র্যাকে যাতে বিচার হয় তার ব্যবস্থাটা সরকার করতে পারবে। সরকার ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। তো সরকারের কাছে আমাদের আবেদন, ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার হোক, এবং যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে সেইভাবে যাতে তাদের একটা কিছু করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সামাজিক মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন কাছাড়ের কাটিগড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কমলাক্ষ দেবপুরকায়স্থ। বিধায়ক সন্দেহ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের পাকিস্তান ও আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকতে পারে। স্বাধীনতা দিবসের দিন থেকে সামাজিক মাধ্যমে একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন পোস্ট করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসাম পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিরা পাকিস্তান, বাংলাদেশ এবং আইএসআই এর কাছ থেকে সাহস পাচ্ছে। সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীকে হত্যার মতো হুমকি দেওয়ার সাহস করছে বলে মন্তব্য করেন। বিধায়ক আরও বলেন, যারা মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে তারা ভারতবর্ষকে ধ্বংস করার পাশাপাশি দেশের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এমন দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচিত বলে মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। যে এই যিবোৰ মানুহ আছে সিহঁতে কি কৈছিলে যে কাশ্মীৰৰ লাল চকত তিৰংগা পতাকা উত্তোলন কৰিব নিদিব। আজিতো তিৰংগা পতাকা উত্তোলন হৈ আছে আৰু কি ক'ব, ইয়াতে বন্দে মাতৰম নকয়, ইয়াতে ভাৰত মাতা কি জয় নকয়। হা, ভাৰত মাতাৰ ভাৰতত থাকি কেনে ভাৰতৰ অনিষ্টৰ কাৰণে সদায় চিন্তা কৰি থাকে। সিহঁতে চিফ মিনিষ্টাৰৰ ক্ষেত্ৰত থোৰাই ভাল কথাই ক'ব। আৰু সেইটো কাৰণে মই ভাবোঁ যে আজিৰ দিনত যিখিনি মানুহ আছে সেইখিনি মানুহৰ সিহঁতৰ মানসিকতাটো হৈছে যে ভাৰতবৰ্ষটোৰ আগ্ৰাসন কৰা, ভাৰতবৰ্ষটো নাইকিয়া কৰা আৰু ভাৰতবৰ্ষৰ সংস্কৃতি সভ্যতাটো ধ্বংস কৰা। সেইটো কাৰণে মইতো মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ মই অনুৰোধ কৰিম, এই যিবোৰ মানুহ আছে ভাৰতবৰ্ষৰ অখণ্ডতা, ভাৰতবৰ্ষক বিনষ্ট কৰাৰ কাৰণে, ভাৰতবৰ্ষৰ সংস্কৃতি শেষ কৰাৰ কাৰণে। আৰু মই ভাবোঁ যে আমি যিখিনি ভাৰতীয় আছোঁ বা বিশেষকৈ হিন্দু যিখিনি আছোঁ, আমি বেলেগ দেশত যাবলৈ আমাৰ কোনো আৰু চান্স নাই। এই ভাৰতবৰ্ষ থাকিব লাগিব। এই ভাৰতবৰ্ষখন যদি কোনোবা বেয়া কৰিব বিচাৰে তাৰ কাৰণেতো কঠোৰ হ'ব লাগিব। মই ভাবোঁ আমাৰ প্ৰধানমন্ত্ৰী, আমাৰ মুখ্যমন্ত্ৰী, আমাৰ চৰকাৰ এই ক্ষেত্ৰত কঠোৰ। আৰু আগন্তুক দিনত যদি এনেকুৱা হয় তাত আইনত্ব ব্যৱস্থা লোৱা হৈছে আৰু যাতে কঠোৰ ব্যৱস্থা লোৱা হয়, যাতে আৰু ভাৰতবৰ্ষত থাকি কেনে ভাৰতবৰ্ষৰ মুখ্যমন্ত্ৰীৰ এগেইনষ্টত সমালোচনা কৰক, আৰু মোৰ এগেইনষ্টত সমালোচনা কৰক, মই ক'ব লাগে একো নাই। কিন্তু মাৰি পেলাম, হেক কৰি দিম, গালি গালাজ কৰা, এইবোৰো নচলিব ভাৰতবৰ্ষত এতিয়া। আৰু সেইটো কাৰণে মই ভাবোঁ যে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত কথা পাতিম বাৰু বস্তুটো লৈ। আৰু নিশ্চয় আমি এইটো লৈ যাতে আগন্তুক দিন যাতে এই যিবোৰ মানুহ আছে, এণ্টি ছ'চিয়েল মানুহ যিখিনি আছে, যিখিনি ভাৰতবৰ্ষৰ উন্নতি হ'লে যিখিনি মানুহে বেয়া পায়, যিখিনি ভাৰতবৰ্ষৰ পতাকা অৰ্থাৎ 15 আগষ্টত ভাৰত মাতা কি জয় নকয়, বন্দে মাতৰম নকয়, সেইখিনি মানুহ প্ৰতিহত কৰিব লাগিব। এইটো পাকিস্তানৰ পৰা পাই আছে। আৰু পাকিস্তান, বাংলাদেশ বা এইখিনি যিখিনি ইছলামিক যিখিনি ফাণ্ডামেণ্টেলিষ্ট যিখিনি অৰ্গেনাইজেশ্যন আছে, আইএছআই, এইবোৰৰ পৰা সিহঁতৰ মানে যদিও মই ভাবোঁ যে চিষ্টেমটো চেঞ্জ চিষ্টেম। আৰু পাকিস্তানৰ লগত চিষ্টেমটো চেঞ্জ চিষ্টেম, আইএছআইৰ লগত চিষ্টেমটো চেঞ্জ চিষ্টেম। আৰু সিহঁতৰ কিন্তু এটাই মেণ্টেলিটি, ভাৰতবৰ্ষখন আমি হেক কৰি দিব লাগে, ভাৰতবৰ্ষৰ সভ্যতা সংস্কৃতিখন হেক কৰি দিব লাগে। যদি এনেকুৱা অপেনলি কথাবিলাক কৈ থাকে তেনেহ'লে ক'ত কি হ'ব। আৰু ভাৰতত থকা ভাৰতীয় মূলৰ মানুহ, ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিৰ প্ৰতি যিখিনি মানুহৰ যিখিনি হেৰিয়া আছে, তাৰ বেদনা আছে, এইখিনি মানুহে এইখিনি কথা নক'ব, সমালোচনা কৰিব। মুখ্যমন্ত্ৰীৰ সমালোচনা কৰিব পাৰিব, প্ৰধানমন্ত্ৰীৰ সমালোচনা কৰিব পাৰিব। প্ৰধানমন্ত্ৰীয়ে এই কামটো ভাল কৰা নাই, মুখ্যমন্ত্ৰীয়ে এই কামটো ভাল কৰা নাই, মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ ইণ্টাৰেষ্টটো এই কাম কৰিছে, সেইবোৰো কথাবিলাক ক'ব পাৰিব। কিন্তু মুখ্যমন্ত্ৰীক মাৰি পেলাম, মুখ্যমন্ত্ৰীক গালি গালাজ কৰা, এই যিখিনি কথাবাৰ্তা, এই কথাবাৰ্তাত ভাৰতবৰ্ষত আমি অসমত নচলিব। তাৰ কাৰণে যি কৰিব লগা আছে মই ভাবোঁ আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে এইখিনি কাম কৰিব। আৰু এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। শ্রীভূমিতে শুভ সূচনা কেজে বাজাজ শোরুমের। এবার আপনার স্বপ্নের বাজাজ মোটরসাইকেল কিনুন শিলচরের দামে শ্রীভূমিতেই। একই ছাদের নিচে সেলস, সার্ভিস, ফাইন্যান্স ও এক্সচেঞ্জের সকল সুবিধা নিয়ে শুরু হলো কেজে বাজাজ শ্রীভূমি ব্রাঞ্চ। গ্র্যান্ড ওপেনিং স্পেশাল অফার থাকছে প্রতিটি বাজাজ মোটরসাইকেলে 3000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3 লিটার ফ্রি পেট্রোল, সম্পূর্ণ ফ্রি 2টি হেলমেট, নিশ্চিত আকর্ষণীয় উপহারের পাশাপাশি থাকছে যে কোনো পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। আরও সুখবর, মাত্র অল্প ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। সহজ ও আকর্ষণীয় ইএমআইয়ের সুবিধায় এখন স্বপ্নের বাইক কেনা আরও সহজ। তাহলে আর অপেক্ষা কেন? আজই চলে আসুন কেজে বাজাজ শ্রীভূমি ব্রাঞ্চে এবং নিজের পছন্দের বাজাজ মোটরসাইকেলটি বেছে নিন। কেজে বাজাজ আপনার স্বপ্নের বাইকের বিশ্বস্ত ঠিকানা মোবারকপুর জে পেট্রোল পাম্পের নিকটে, শিলচর রোড, শ্রীভূমি।
যোগাযোগ 9101108401। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শ্রীভূমির বিভিন্ন মন্দির ও মানুষের বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে মনসা পুজো। এই উপলক্ষে শহরের টাউন কালীবাড়ি, নীলমণি রোডের মনসা মন্দির সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের সমাগমে পুজো মণ্ডপগুলিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তরা নিষ্ঠা ও ভক্তিভরে মা মনসার পুজো দিয়ে পরিবার ও সমাজের মঙ্গল, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন। বিভিন্ন বাড়িতেও ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে মনসা পূজার আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে প্রসাদ বিতরণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রাচীনকাল থেকে চলে আসা এই লোকাচার ও ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে শ্রীভূমিতে বিভিন্ন পূজার আয়োজনস্থলে ভিড় জমান ভক্তরা। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পূজা হচ্ছে শ্রীভূমি টাউন কালীবাড়িতে। ভক্তবৃন্দ প্রসাদও পাচ্ছেন, সবাই অঞ্জলি বা যার যার মনোকামনা নিয়ে এসে এখানে পূজা অর্চনা হয়েছে এবং সবাইকে প্রসাদ বিতরণও করা হয়েছে এবং সবার সহযোগিতার জন্য অভিনন্দন জানাচ্ছি। জয় মা। আজ 18ই আগস্ট 32শে শ্রাবণ আমাদের নীলমণি রোড স্থিত শ্রী শ্রী মা মনসা মন্দিরে আজ আমরা সকলে মিলে শ্রী শ্রী মা মনসা দেবীর শ্রাবণী পূজার আয়োজন করেছি। আমাদের মানে খুব সুন্দরভাবে পূজা অনুষ্ঠান হয়েছে, প্রসাদ বিতরণও হয়েছে, আর আমাদের সন্ধ্যার সময় রয়েছে বিশেষ সন্ধ্যা আরতি। আমি সকল শ্রীভূমিবাসীদেরকে আবেদন করছি তারা যেন শ্রী শ্রী মা মনসা মন্দিরে এসে মায়ের আশীর্বাদ এবং মহাপ্রসাদ গ্রহণ করে। বিকাশ দর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জেলা বিজেপির। মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। বিকাশ দর হত্যাকাণ্ডের দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার মতো উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত 12ই আগস্ট বাজারিছড়া থানার অন্তর্গত ছাগলমুয়া গ্রামের বাসিন্দা ও বিজেপির 168 নম্বর বুথ সভাপতি বিকাশ দর বাড়ি থেকে মোটরসাইকেলে বেরিয়ে নিখোঁজ হন। 14ই আগস্ট যুগিছড়া এলাকার একটি পরিত্যক্ত কাঠামো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় বাজারিছড়া থানায় 56/2026 নম্বর মামলা রুজু হয়েছে। বিএনএসের 61(2) ও 103(1) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও হত্যার অভিযোগে তদন্ত চলছে। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ার চলছে, সেই সময় আসামকে তথা আসামের এই প্রান্ত জেলা শ্রীভূমিকে কিভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করা যায় এই লক্ষ্য নিয়ে কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাথারকান্দি বিধানসভায় যে আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তথা আসাম মন্ত্রিসভার মন্ত্রী, উনি যেভাবে এই জেলাকে তথা সম্পূর্ণ আসামে উনার কর্মরত অবস্থায় উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আর সেই সময় উনার এগেনস্টে কুভাবে কথা বলা, আর উনি সন্দেহ করেছেন যে যারা আজকে আমাদের 168 নং বুথে লুয়াইপুয়া মণ্ডলের যে বুথ সভাপতি নিঃসন্দেহভাবে হত্যা হয়েছে, ওনাদের পিছে বাংলাদেশিদের হাত আছে, আর এটা একটা সন্দেহ প্রকাশ করেছেন। আর সেই সময় আজকে যিনি কংগ্রেসের একজন নেতা হাফিজ রশিদ চৌধুরী, যিনি দীর্ঘ এখান থেকে তিনবার নির্বাচন করে জনগণের কাছে প্রত্যেকবার পরাস্ত হয়েছেন, আর উনাকে নিজের মুখকে আবার
মুসলমান সমাজের মুখ হিসাবে পরিচিত করার লক্ষ্যে উনি যে মানে মন্তব্যগুলি করছেন, আর উনার মন্তব্যের মধ্যে সত্যিকার অর্থে উস্কানিমূলক মন্তব্য আছে। উনার কাছে খবর আছে যে মসজিদে গিয়ে মুসলমানরা নমাজ পড়তে পারছেন না, মাইনরিটি মানুষদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো উনার কাছে এইসব যে মন্তব্য কে করেছেন, কারা করেছেন, আর উনার কাছে করছেন। আজকে এখানে আরও দুইজন বিধায়ক হয়েছে মুসলমান ধর্মাবলম্বী মানুষ, উনাদেরকে কেউ বলছেন না, উনারাও কোনো কিছু বলছেন না। আর উনি যে 3বার এখান থেকে পরাস্ত হয়েছেন, গুয়াহাটিতে থাকেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, উনি এখান থেকে খবর পেয়েছেন। এই জন্য উনি নিজেকে আবার ফোকাস করতে চাইছেন যে মুসলিম লিডার হিসাবে, আর এই জন্য এই ইস্যুটাকে বেছে নিয়েছেন। আর আমরা যারা এই অঞ্চলের মানুষ আছি, আমরা কোনোভাবেই আজকে আমাদের এখানে যেভাবে সবাই মিলে সবকি সাথ সবকি বিকাশ, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সুন্দরভাবে এই অঞ্চলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রয়াস করছি, এই প্রয়াসে আমরা থাকব। আর এখানে যারা দুষ্কৃতিকারীরা, তাদের কোনো ধর্ম হয় না, তারা যারাই দুষ্কৃতি করেছে তাদের উপযুক্ত সাজা হবে। এবং আসাম সরকার, আমাদের যে প্রশাসন যেভাবে আমাদের 48 ঘন্টার ভিতর কারা এই কাজ করেছেন তাদেরকে শনাক্ত করেছেন এবং ওনাদেরকে অ্যারেস্ট করেছেন। আজকে আমাদের প্রশাসনের প্রতি পুরা ভরসা আছে এবং জনগণেরও আছে। জনগণ আজকে আশ্বস্ত আছেন এই সরকারের প্রতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। আজকের দিনে আমরা সবাই গর্বিত যে এই অঞ্চলে আমরা সুন্দরভাবে উন্নয়নের পথে এগিয়ে চলছি। আর সেই সময় ওনার যে মন্তব্য, এই মন্তব্যের বিপক্ষে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি। তদুপরি আজকে আমরা আমাদের যে ডিজিপির কাছেও আজকে আমরা মেমোরেন্ডাম জমা দেব এবং উপযুক্ত তদন্ত করে সত্যিকারের দোষী যারা তারা সামনে আসবে, সেটাই আমরা চাইছি। ধন্যবাদ। থাইল্যান্ডে রৌপ্যপদক জয়, শ্রীভূমিতে উষ্ণ সংবর্ধনা জাহিন আহমেদকে। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে রৌপ্যপদক অর্জন করে শ্রীভূমিতে ফিরলেন বিধায়ক জাকারিয়া আহমেদ পুত্র জাহিন আহমেদ। মঙ্গলবার শ্রীভূমিতে তার আগমন উপলক্ষে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে রৌপ্যপদক অর্জন করায় জাহিনের এই সাফল্যে শ্রীভূমি জুড়ে আনন্দের পরিবেশের সৃষ্টি হয়েছে। তার আগমনে শুভাকাঙ্ক্ষী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন স্তরের মানুষ তাকে অভিনন্দন জানান। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহিন দেশের জন্য সুনাম বয়ে আনবে বলেও আশা ব্যক্ত করেন সকলে। আমি এটা আমার প্যারেন্টস রে, মা বাবা, আমার কোচ আর ফ্লাইং ফিট ফ্যামিলি রে ডেডিকেট করুন। এখানে আমরা বহুত বছর থেকে ট্রাই করি আর একটা বালা টুর্নামেন্টও মেডেল মারার, গোল্ড নাইলে সিলভার। আর এটা আমার স্যারে পুরা ট্রাই করছে যে আমরা যাইতাম এবার বালা মেডেল আনতাম আর স্কটল্যান্ডের লেগে সিলেক্ট হইতাম। স্কটল্যান্ডও ট্রাই করবো গোল্ড আনার ওটাও। আর আরও টুর্নামেন্ট থাকবো স্কটল্যান্ড পরে, আর স্যারে জানাইবা ওটাও মেডেল মারা ট্রাই করবো। খালি আমি না, আমার লগে আরও বহুত প্লেয়ার আছেন 5-6 জন, তারাও যাইবা ইন্টারন্যাশনাল খেলবা আর মেডেল পাইবা। আপনারা সবাই নিশ্চয়ই শুনছেন, আমরা আজকে জাস্ট এ পড়ছি, আমরা থাইল্যান্ড 16 থাইল্যান্ড ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করছি। আমরা বরাকবেলি থেকে মাত্র 2 জন প্লেয়ার পার্টিসিপেট করছে, আসাম থেকে আরও গেছি, ইন্ডিয়া থেকে টোটাল 80 জন বাচ্চা পার্টিসিপেট করছে এই খেলা। এটা অলমোস্ট 40-40টা কান্ট্রি এই খেলা পার্টিসিপেট করছে, অনেক বড় গেম এটা। তো এখান থেকে আমরা জাহিন আহমেদ গেছে, তার ক্যাটাগরি হইল গিয়া -50 কেজি আন্ডার 14 ইয়ার্স বয়েজ ক্যাটাগরি, সিঙ্গল ক্যাটাগরি পার্টিসিপেট করছে। তো তার পার্টিসিপেট প্রথমে আমরা দিল্লি গেছি, দিল্লি একটা ন্যাশনাল খেলা হয়েছে। আমরা এখান থেকে পুরো বরাকগুলি থেকে 26টা বাচ্চা গেছে খেলা। এই খেলার পর এখানে মেডেল পাইছে জাহিনে। এরপর তারপর ইন্টারন্যাশনাল গেছে আমরা। এরপরে 2 দিন পরে ইন্টারন্যাশনালটা আগে থেকেই আছিল, তার সিলেকশন আগে থেকে করা আছিল। এখানেও গিয়ে খেলছে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার লগে খেলা হয়েছিল, 9 পয়েন্টে লিড হয়েছে, 9 আর ওই বাচ্চাটা 3 আছিল, তার উপরে যেটা আছিল। অনেক ভালো প্লেয়ার আছিল অস্ট্রেলিয়ার প্লেয়ারটা, ভালো খেলাইছে, অনেক ভালো খেলাইছে। আমরা অ্যাকচুয়ালি আমি তার কোচ, আমরা নিজেই ভাবছি না যে এত ভালো পারফরমেন্স করবো। অ্যাকচুয়ালি আমরা তো ইন্টারন্যাশনাল বেশি ট্রিপ হয়েছে না, আর আগে একটা খেলাইছে মালয়েশিয়া গিয়ে, আর এটা সেকেন্ড তার ইন্টারন্যাশনাল ট্রিপ। তো অত ভালো যে পারফরমেন্স করবো আমরা নিজেও ভাবছি না, যে আমরা এখান থেকে এত ছোটো জায়গাতে গিয়া এইভাবে পারফরমেন্স করছে। আর এখন এই জিনিসে আমরা কনফিডেন্সটা অনেক হাই হয়েছে। আর আগামীতে আমরা অনেক বড় গেম আছে, তার সাইডটা গেম কন্টিনিউ জিতেছে,
ফাইনালে যাওয়ার আগ অব্দি মালয়েশিয়ার লগে জিতেছে, অস্ট্রেলিয়ার লগে জিতেছে প্রথম, পরে মালয়েশিয়া, দেন থাইল্যান্ড আর ফিলিপিন্স। 5th ম্যাচ তারা ছিল আপনার হংকং চায়নার লগে খেলা। এই খেলার ফাইনাল খেলাটাও মাত্র 2 পয়েন্টে মানে হারছে খেলাটা, মাত্র 2 পয়েন্টে হারছে, কিন্তু অনেক ভালো ফাইনাল ম্যাচটা ভালো হয়েছে। আমরা ভিডিও রিলিজ করছি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।